হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের নতুন যে টেক্সট বই রিয়াল অফ ইংলিশ সিলেকশন প্রোজ পোয়েট্রি প্লে এর প্রথম যে প্রোজ আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর.কে. নারায়ণ। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অ্যাস্ট্রোলজার মানে হলো জ্যোতিষী, যারা কিনা ভবিষ্যতের কথা বলে। কার লেখা? আর.কে. নারায়ণের লেখা। আর.কে. নারায়ণ হলেন এমন একজন ভারতীয় লেখক যিনি ইংরাজি সাহিত্যের কাজকর্ম করেছেন। তার অনেক লেখা আছে, তার অনেক ছোট গল্প এবং উপন্যাস আছে। এই যে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, তার মালগুডি ডেজ নামক যে গল্প সংকলন সেখান থেকে নেওয়া হয়েছে। মালগুডি একটি কাল্পনিক শহর যেখানে এই গল্পগুলো সমস্ত পটভূমি তৈরি হয়েছে। তার গল্পের মধ্যে আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনযাত্রা, তাদের অভিজ্ঞতা, জীবনের ওঠানামা, টানাপোড়েন ইত্যাদির বর্ণনা সুনিপুণভাবে পেয়ে থাকি। এখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে একটি জ্যোতিষীর জীবন, মানে একজন জনৈক এক জ্যোতিষীর রোজকার যে দিন যাপন, কেমন হয় তার দিন, সে কীভাবে তার দিনের কাজকর্ম চলে, এগুলোর পুঙ্খানুপুঙ্খ সুন্দর বিবরণ আছে। এবং কোনো এক সময়ে হঠাৎ সেই গল্পের একটা অপ্রত্যাশিত মোড় নেয়, যেখানে আমরা তার অতীতেরও কিছু ছবি দেখতে পাই। চলো শুরু করা যাক। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর.কে. নারায়ণ। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen cowrie shelf, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook and a bundle of Palmyra writing. পাংচুয়ালি মানে সময় মতো বা যথা সময়ে। অ্যাট মিড ডে মানে দুপুরের মাঝখান, মানে অ্যাট 12 o'clock, দুপুর 12টা, যেটাকে আমরা দুপুরবেলা বলতে পারি। পাংচুয়ালি মানে যথা সময় বা সময় মতো দুপুরবেলা। হি ওপেন সে খুলল, হিজ ব্যাগ তার ব্যাগ, অ্যান্ড স্প্রেড আউট মানে মেলে দিল, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, প্রফেশনাল মানে পেশাগত, ইকুইপমেন্ট মানে জিনিসপত্র, পেশাগত জিনিসপত্র, হুইচ কনজিস্টেড অফ যার মধ্যে ছিল এ ডজন কৌরি সেলস, এ ডজন কৌরি বা কাউরি মানে কাউরি সেলসকে আমরা বাংলায় বলি কড়ি, এক ডজন মানে যেন 12টা কড়ি। এ স্কয়ার পিস, একটা স্কয়ার মানে চৌকো, পিস অফ ক্লথ একটা চৌকো কাপড়ের টুকরো, উইথ তার সঙ্গে সেটা কোনো নর্মাল ক্লথ ছিল না, পিস অফ ক্লথ ছিল না, উইথ অবস্কিওর মানে দুর্বোধ্য, মিস্টিক মানে রহস্যময়, চার্টস অন ইট লেখা, দুর্বোধ্য রহস্যময় লেখা আছে তার উপর। যে চৌকো কাপড়ের টুকরোটা, তাতে দুর্বোধ্য রহস্যময় লেখা। একটা নোটবুক অ্যান্ড এ এক বান্ডিল পালমাইরা রাইটিং। পালমাইরা মানে হচ্ছে শ্রীলঙ্কায় তাল গাছের পাতা থেকে তৈরি এক ধরনের কাগজ, সেটাকে বলা হয় পালমাইরা। বা আমরা এখানে সাধারণভাবে তালপাতার লেখনীও বলতে পারি। এক বান্ডিল তালপাতার লেখনী, এগুলোই ছিল তার প্রফেশনাল ইকুইপমেন্টস মানে পেশাগত যন্ত্রপাতি। সেটা আবার কি পেশাগত যন্ত্রপাতি বা পেশাগত জিনিসপত্র? মানে ধরো একজন লেখক, তার প্রফেশনাল ইকুইপমেন্ট কি হতে পারে? তার প্রফেশনাল ইকুইপমেন্ট হতে পারে যে পেন, পেন্সিল, রবার, কালি, দোয়াত ইত্যাদি, যেগুলো দিয়ে সে কাজকর্ম করছে। বা একজন দোকানদারের পেশাগত জিনিসপত্র, সে যেগুলো বিক্রি করছে সেগুলো। তো একজন জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার্স ডে আমরা আগেই পড়েছি, অ্যাস্ট্রোলজার, তার তাহলে পেশাগত জিনিসপত্র এগুলোই, যে কড়ি, একটা কাপড়ের টুকরো, চৌকো কাপড়ের টুকরো যেখানে কিনা দুর্বোধ্য রহস্যময় লেখা আছে, একটা নোটবুক, এক বান্ডিল তালপাতার লেখনী। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ sacred ash and vermilion, and his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers,
but which his simple clients took to be a prophetic light and felt comforted. His forehead মানে তার forehead মানে কি কপাল was resplendent মানে উজ্জ্বল বা জলজল করছিল, তার কপাল জলজল করছিল উইথ কিসে জলজল করছিল, উইথ স্যাক্রেড অ্যাস। স্যাক্রেড মানে পবিত্র, অ্যাস মানে হচ্ছে ছাই বা ভস্য যেটাকে বলা হয়, পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর, পবিত্র ছাই এবং সিঁদুরে। অর্থাৎ তার কপালে যেমন সাধুদের কপালে ছাই সিঁদুর ইত্যাদি লেপা থাকে, তেমনি করে তার কপালটাও সেই ছাই এবং সিঁদুরে জলজল করছিল। অ্যান্ড হিজ আই স্পার্কেলড, তার চোখগুলো স্পার্কেল মানে হচ্ছে চকচক করছিল কিসে, উইথ এ শার্প একটা তীক্ষ্ণ অ্যাবনর্মাল গ্লিম, একটা অস্বাভাবিক গ্লিম মানে দ্যুতি, একটা তীক্ষ্ণ অস্বাভাবিক দ্যুতিতে, হুইচ ওয়াজ রিয়ালি যেটা ছিল বস্তুত অ্যান আউটকাম মানে ফল, অফ এ কন্টিনিউয়াল সার্চিং মানে একটানা খোঁজা, লুক ফর কাস্টমার্স মানে একটানা ক্রেতা খোঁজার ফলে যে একটা দ্যুতি তার চোখে, অস্বাভাবিক দ্যুতি তৈরি হয়েছে তার চোখে। এগুলোতে কি হয়েছে, তার কপাল এতে চকচক করছিল এবং তার চোখগুলো জলজল করছিল সেই অস্বাভাবিক দ্যুতিতে। সেই অস্বাভাবিক দ্যুতিটা কিসের ফল, এই যে সে কন্টিনিউয়াস ক্রেতা খুঁজে বেড়ায়, সেই ক্রেতা খুঁজে বেড়ানোর ফলে এই অস্বাভাবিক দ্যুতি তার চোখে তৈরি হয়েছিল। বাট কিন্তু হুইচ ওয়াজ সিম্পল, যেটা হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি প্রফেটিক লাইট, যেটা কিনা তার সরল ক্লায়েন্টসরা মানে তার ক্রেতারা টুক টু বি মনে করত এ প্রফেটিক লাইট মানে কি, ভবিষ্যতের আলো মানে ভবিষ্যৎ দশটা, প্রফেটিক মানে ভবিষ্যৎ দশটা, তার চোখে একটা ভবিষ্যৎ দশটার আলো তারা খুঁজে পেত। অ্যান্ড ফেল্ট কমফোর্টেড এবং স্বস্তি অনুভব করত। মানে তারা তখন ভাবতো হ্যাঁ এর চোখে একটা এই ধরনের প্রফেটিক লাইট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হি ইজ জেনুইন মানে তিনি তাহলে আসল, তার মধ্যে তাহলে একটা পাওয়ার আছে, দেয়ার ইজ এ পাওয়ার ইন হিম, এটা তারা মনে করতো। তার ক্লায়েন্টসরা ফেল্ট কমফোর্টেড, ওই যে তার চোখে একটা অস্বাভাবিক আলো, একটা অ্যাবনর্মাল গ্লিম, অস্বাভাবিক দ্যুতি দেখতো। আর সেই দ্যুতিটা কিসের ফল ছিল, এটা কিসের ছিল, আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, অর্থাৎ ক্রমাগত ক্রেতা খোঁজার ফলে তার চোখে যে দ্যুতিটা তৈরি হতো, সেই দ্যুতিটাকে তার ক্রেতারা মনে করতো প্রফেটিক লাইট মানে ভবিষ্যৎ দশটার আলো, এবং তার ফলে তারা স্বস্তি অনুভব করত। The power of his eyes was considerably enhanced by their position, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. বলছে the power of his eyes was considerably enhanced, তার চোখের যে শক্তি, তার চোখের শক্তি was considerably enhanced মানে বৃদ্ধি পাওয়া, বেড়েছিল by their position, তার চোখের যে দ্যুতিটা সেটা যে শুধুমাত্র ক্রেতা খোঁজার ফলে হয়েছে শুধু যে সেটাও নয়, তার চোখগুলো আরও তার পজিশনের দ্বারা, চোখগুলো যে জায়গায় অবস্থিত তার ফলে তার চোখের শক্তিটা আরও বেড়েছিল। সেই পজিশনটা কেমন ছিল, প্লেস তারা অবস্থিত ছিল অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, তারা অবস্থিত ছিল বিটুইন মানে দুটোর মধ্যে, কোন দুটো জিনিসের মধ্যে, পেন্টেড ফোরহেড ওই চিত্রিত কপাল, চিত্রিত কেমন ছিল না, ফোরহেডটা পেন্টেড ছিল উইথ স্যাক্রেড অ্যাস অ্যান্ড ভার্মিলিয়ন মানে পবিত্র ছাই এবং সিঁদুর দিয়ে লেপা ছিল কপালটা, সেই কপালটা। আর তারপরে আর একটা কি আছে, দ্য ডার্ক হুইস্কার্স মানে কালো হুইস্কার্স মানে গোপ, হুইচ স্ট্রিম ডাউন যেটা নেমে এসেছিল হিজ চিক্স তার গালে, কালো গোপ যা তার গাল বেয়ে নেমে এসেছিল, তার মাঝখানে চোখটা অবস্থিত ছিল। তাহলে বুঝতে পারছো চোখটা কেমন জায়গায় অবস্থিত ছিল, ওই পবিত্র ছাই আর সিঁদুর দিয়ে লেপা কপাল এবং কালো কুচকুচে কালো গোপ, যে গোপটা তার গালে নেমে এসেছিল, এই দুটোর পজিশনে চোখগুলো অবস্থিত হওয়ায় তার চোখগুলো আরও বেশি করে জলজল করছিল। এমনিতেই তার চোখে একটা অ্যাবনর্মাল গ্লিম তৈরি হয়েছিল, একটা অস্বাভাবিক দ্যুতি তৈরি হয়েছিল ক্রেতা খোঁজার ফলে, কারণে শুধুমাত্র সেটা নয় যে এটাই তার পজিশনও
the position of the eyes was also very কি বলবো ভেরি গুড, সেটা খুব ভালো ছিল। কেন না, তারা ওই পেন্টেড ফোরহেড আর ওই কালো গোফের মাঝখানে অবস্থিত ছিল। ইভেন এ হাফ উইটস আইস উড স্পার্কেল ইন সাচ এ সেটিং। ইভেন এমনকি এ হাফ উইটস আইস, একজন হতবুদ্ধির চোখও উড স্পার্কেল জলজল করবে ইন সাচ এ সেটিং, এরকম একটা সেটিং, এরকম একটা অবস্থানে যদি একটা বোকা লোককেও এরকম অবস্থানে তার চোখগুলো থাকে, সেটাও কিন্তু তাহলে জলজল করবে। সে যদি বোকাও হয়, তারও যদি কপালটা এরকম আঁকে দেওয়া হয়, একটা কালো গোঁফ থাকে, তাহলে সে যদি হাফ উইটও হয়, হাফ উইট মানে কি বোকা শোকা একটা লোকের চোখও কিন্তু এরকম করে স্পার্কেল জলজল করে উঠবে এই ধরনের একটা সেটিংয়ে। টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড এ স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড। টু ক্রাউন দ্য এফেক্ট, এই এফেক্টটাকে ক্রাউন মানে বাড়ানোর জন্য, হি উন্ড সে পরিধান করবে স্যাফরন কালার্ড টার্বান, একটা স্যাফরন মানে জাফরান কালার, টার্বান মানে পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড, এবং তার সাথে সাধুরা যেমন করে জাফরান কালারের পাগড়ি বাঁধে, সেরকম একটা জাফরান কালারের সে পাগড়ি পরবে তার মাথার চারপাশে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই রঙটা কখনো ব্যর্থ হয় না। কিসে ব্যর্থ হয় না? টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার্স, তাই তো, ক্রেতাদের টানতে এই রঙটা কখনোই ব্যর্থ হয় না। তাই সে এই রঙের, তাহলে কি রঙের সে টার্বান তার মাথার চারপাশে বাঁধবে? স্যাফরন কালার টার্বান সে তার মাথার চারপাশে বাঁধবে। People are attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. People are attracted to him, লোকেরা তার কাছে লোকেরা আকৃষ্ট হতো তার প্রতি, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড, যেমন করে মৌমাছিরা আকর্ষিত হয়, টু কসমস অর ডালিয়া স্টকস, যেভাবে মৌমাছিরা কসমস বা ডালিয়ার ফুলের কাছে, ডালিয়ার কাছে আকৃষ্ট হয়। ডালিয়া দেখলে, কসমস বা ডালিয়াতে যেমন করে মৌমাছিরা আকৃষ্ট হয়, লোকেরা তার প্রতি তেমন করে আকৃষ্ট হতো। হি স্যাট, সে বসত, আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। হি স্যাট, সে বসত কোথায়? আন্ডার মানে নিচে, কিসের নিচে? দ্য বাউস মানে ব্রাঞ্চেস, অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, একটা স্প্রেডিং মানে মেলে ধরা বা ছড়িয়ে পড়া, ট্যামারিন ট্রি মানে তেঁতুল গাছ, অর্থাৎ একটা তেঁতুল গাছ যার অনেক শাখা প্রশাখা, অনেকটা শাখা প্রশাখা জুড়ে, অনেকটা এরিয়া জুড়ে আছে, স্প্রেডিং বলা হয়েছে তাই জন্য। সেই ধরনের একটা স্প্রেডিং ট্যামারিন ট্রির বাউস মানে ব্রাঞ্চের একটা শাখার নিচে সে বসতো। এই ট্যামারিন ট্রিটার কি বৈশিষ্ট্য ছিল? হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ, যেটার মানে ফ্ল্যাঙ্কড মানে পাশে একটা পথ চলে গেছে, যেটার পাশ দিয়ে একটা পথ চলে গেছে, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা ছিল একটা রিমার্কেবল প্লেস মানে স্মরণীয় জায়গা বা উল্লেখযোগ্য জায়গা, ইন মেনি ওয়েজ মানে নানা দিক থেকে এই জায়গাটা খুব রিমার্কেবল ছিল বা স্মরণীয় ছিল বা মনে রাখার মতো ছিল। কেন নানা দিক থেকে? কেন? এ surging crowd was always moving up and down this narrow road morning till night. A surging crowd, জনতার ঢল বা মানুষের ভিড়, was always moving up and down, যাতায়াত করত কোথায়? দিস ন্যারো রোড, এই সরু রাস্তা ধরে। জনতার ঢল বা মানুষের ঢল যাওয়া আসা করত এই সরু রাস্তা ধরে, মর্নিং টিল নাইট মানে সকাল থেকে পর্যন্ত, টিল মানে পর্যন্ত, নাইট রাত্রি পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই সরু রাস্তা ধরে অনেক লোক যাতায়াত করত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। বলছে ভ্যারাইটি মানে নানা ধরনের, অফ ট্রেডস মানে ব্যবসা, অ্যান্ড অকুপেশনস মানে জীবিকা, নানা ধরনের ব্যবসা এবং জীবিকা, ওয়াজ রিপ্রেজেন্টেড
নির্বাহিত হতো অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তা ধরে এই সারা রাস্তা ধরে নানা ধরনের ব্যবসা এবং জীবিকা নির্বাহ হতো। কি ধরনের ব্যবসা বা জীবিকা সেখানে ছিল? মেডিসিন সেলার্স মানে ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, বলছে বিক্রেতা অফ স্টোলেন হার্ডওয়্যার মানে স্টোলেন মানে চুরি হওয়া হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক মানে ফেলে দেওয়া জিনিসপত্র, ম্যাজিশিয়ানস মানে জাদুকর, অ্যান্ড অ্যাবোভ অল মানে সর্বোপরি অ্যান্ড অকশনার অফ চিপ ক্লথ, একজন নিলামদার, অকশনার মানে নিলামদার, অফ চিপ ক্লথ মানে সস্তা জামা কাপড়, একজন সস্তা জামা কাপড়ের নিলামদার, হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, হু ক্রিয়েটেড এনাফ মানে যথেষ্ট, ডিন মানে চিৎকার, যে যথেষ্ট চিৎকার করত, হাঁকাহাঁকি করত, অল ডে সারাদিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন মানে সমস্ত শহরটাকে আকর্ষণ করার জন্য বা সমস্ত শহরের লোকজনকে আকৃষ্ট করার জন্য সারাদিন বেশ হাঁকাহাঁকি করত। তাহলে কি ধরনের ট্রেডিং ওখানে চলতো, এই সমস্ত কটা নাম তোমাদের মনে রাখতে হবে। হয়তো যখন এমসিকিউতে দিল এই প্রত্যেকটা মানে দিয়ে একটা দিল না, একটা অপশানের মধ্যে একটা দিল না, তাহলে বলতে হবে যে হ্যাঁ এই অপশানটা ঠিক হবে না আর কি, যে এর মধ্যে কোনটা ঠিক নয়। তাহলে এখানে প্রত্যেকটা অপশান মানে অকুপেশনস বা ট্রেডিংয়ের কথা তোমাদের মনে রাখতে হবে। এখানে কি কি হতো তাহলে? মেডিসিন সেলিং, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ম্যাজিশিয়ানস অ্যান্ড অকশনার অফ চিপ ক্লথ, এইগুলো সমস্ত হতো। এরপরে দেখো, নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস who gave his ware a fancy name each day, বলছে নেক্সট টু হিম তারপর, ইন ভসিফেরাসনেস মানে চিৎকার চেঁচামেচিতে বা হাঁকাহাঁকিতে, তারপরে হাঁকাহাঁকিতে কে আসতো? একজন কেম এ ভেন্ডার একজন বিক্রেতা, ফ্রাইড গ্রাউন্ডনাটস অর্থাৎ ভাজা বাদাম। এরপরে হাঁকাহাঁকিতে আসতো মানে হাঁকাহাঁকিতে তারপরে একজন অকশনার অফ চিপ ক্লথ, সে বেশি হাঁকাহাঁকি করতো, সারাদিন ধরে খুব চিৎকার চেঁচামেচি করতো, মানে লোক ডাকতো চিৎকার করে করে। তারপরে কে লোক ডাকতো না? ফ্রাইড গ্রাউন্ডনাট একজন ভাজা বাদামওয়ালা। হু গেভ হিজ ওয়্যার মানে জিনিসপত্র, যে তার জিনিসপত্রের নাম দিয়ে ফ্যান্সি নেম ইচ ডে প্রত্যেক দিন, ইচ ডে মানে প্রত্যেক দিন, ফ্যান্সি নেম মানে মজাদার নাম, যে কিনা তার জিনিসগুলোর প্রত্যেক দিন মজাদার নাম দিত। কলিং ইট এটাকে বলতো বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন হয়তো এটার নাম দিত বম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, পরের দিন দিল্লি আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড তৃতীয় দিনে রাজাস ডেলিকাসি, তৃতীয় দিনে রাজার ডেলিকাসি। অ্যান্ড সো অন এইরকম, অ্যান্ড সো ফোর্থ এইভাবে। অ্যান্ড পিউপিল ফ্লক টু হিম এবং এইভাবে সে চালিয়ে যেত। অ্যান্ড পিউপিল লোকেরা, ফ্লক মানে জড়ো হতো, টু হিম তার কাছে ঝাঁক বেঁধে লোকেরা চলে আসতো। সে তাহলে প্রত্যেক দিন তার বাদামগুলোর কি কি নাম দিত, ঠিক সেরকম যেমন করে আমরা অকুপেশনটা মনে করব তেমনি করে এই বাদামগুলোর নামগুলো মনে রাখতে হবে। হয়তো একটা নাম দিল না বা অন্য কিছু দিল, তাহলে প্রত্যেকটা নাম আমাদের ভালো করে পড়তে হবে যে কি কি নামগুলো দিত। বম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড, রাজাস ডেলিকাসি ইত্যাদি। A considerable portion of this crowd delayed before the astrologer too. A considerable portion একটি উল্লেখযোগ্য অংশ of this crowd, এই যে ভিড় বা এই যে ভিড় বা জনতা, তাদের একটা উল্লেখযোগ্য অংশ delayed before the astrologer too, অর্থাৎ delayed মানে ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট করত, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু অ্যাস্ট্রোলজারের সামনেও। অর্থাৎ সময় নষ্ট করতো কেন বলা হচ্ছে, ডেলিট কেন বলা হচ্ছে না, যারা ভিড় করতো, ভিড় করে যারা দাঁড়াতো প্রত্যেকেই যে অ্যাস্ট্রোলজারের ক্রেতা তা নয়, অনেকে কি হয় আউট অফ কিউরিওসিটি ওটা দেখার জন্যেও ভিড় করে, তাই সেটাকে বলা হচ্ছে ডেলিট মানে সময় নষ্ট করতো ওই জ্যোতিষীর সামনেও। দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a flare
which crackled and smoked up above the groundnut heap nearby. The astrologer, ওই জ্যোতিষী, transacted his business, তার ব্যবসা চালাতো by the light of a flare. Flare মানে মশাল, একটা মশালের আলোতে, which crackled. বলছি সেই মশালটা কিসের সাহায্যে আগুনটা মানে জ্বলতো? ক্র্যাকেল মানে চড়বড় করে ওঠা, অ্যান্ড স্মোকড আপ, ধোঁয়া উঠতো, অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। অর্থাৎ যে বাদামের খোলাগুলো পড়ে থাকতো তাতে যে আগুন দেওয়া হতো, সেই বাদামের খোলার আগুনটা, সেই আগুনটা ধোঁয়া পেরিয়ে যে আগুনটা আসতো, সেটার ওই যে বাদামের স্তূপের ধোঁয়া পেরিয়ে যে আগুনটা, যেটুকু আগুন আসতো সেটাতেই ওই জ্যোতিষী তার ব্যবসা নির্বাহ করত। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. Half the enchantment of the place মানে এই জায়গার অর্ধেক আকর্ষণ was ছিল ডিউ টু কারণে, দ্য ফ্যাক্ট এই ঘটনার কারণে ছিল, দ্যাট যে ইট ডিড নট হ্যাভ এটার ছিল না, দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং এটার মিউনিসিপ্যাল লাইটিংয়ের মানে কোনো আলোর ব্যবস্থা ছিল না, মিউনিসিপ্যাল লাইটিং ছিল না। তাই এই ঘটনার কারণে এই জায়গার অর্ধেক আকর্ষণ ছিল এটাই, মূলত এটাই ছিল এর আকর্ষণের ব্যাপার, কেন্দ্রবিন্দু। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, এই জায়গাটা আলোকিত হতো বাই সফট লাইটস মানে দোকানের আলোতে। তাহলে তোমাদের তো টেক্সচুয়াল গ্রামার আছে, এটা তাহলে ভয়েস চেঞ্জ করতে দিলে কি হবে? দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, এটা হচ্ছে প্যাসিভে দেওয়া আছে, তাহলে কি হবে? সফট লাইটস লাইটেড দ্য প্লেস, সফট লাইটস লাইটেড দ্য প্লেস। 1 or 2 had hissing gas lights, some had naked flares stuck on poles, some were lit up by old cycle lamps, one or two, like the astrologers, managed without lights of their own. বলছে some had hissing gas lights, কারো কারো ছিল হিসিং গ্যাস লাইটস মানে হিসির শব্দ করা গ্যাস লাইট। আগেকার দিনে এটা ছিল এক ধরনের গ্যাস লাইট যেটা থেকে হিসির শব্দ বেরোতো, সেই শব্দ করা গ্যাস লাইট ছিল কারোর। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স, কারোর খোলা মশাল ছিল, স্টাক অন পোলস যেটা খুঁটির ওপর আটকানো ছিল। সাম ওয়ার মানে খুঁটির ওপর আটকানো মশাল লাগিয়ে রাখতো। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কারোর আলোর ব্যবস্থা ছিল পুরনো সাইকেল ল্যাম্পে, সাইকেলের মধ্যে ল্যাম্প বাঁধা থাকতো, সেই ধরনের সাইকেল বাতি ছিল। অ্যান্ড 1 or 2 এক দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স এই জ্যোতিষীর মতো, ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন মানে তাদের নিজেদের আলো ছাড়াই ম্যানেজ করে নিত। অর্থাৎ জ্যোতিষীর মতো এক দুজনের কোনো রকম নিজেদের আলোর ব্যবস্থা ছিল না। It was a bewildering crisscross of light rays and moving shadows. এটা ছিল একটা bewildering মানে হতবুদ্ধি, ক্রিসক্রস অফ লাইট রেস একটা আলোর রশ্মি এবং মুভিং শ্যাডোস মানে এই যে চলমান ছায়া, আলোর রশ্মি এবং চলমান ছায়ার একটা অদ্ভুত ক্রিসক্রস ছিল, একটা অদ্ভুত ধরনের একটা খেলা ছিল। This suited the astrologer very well for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life. এটা অ্যাস্ট্রোলজারকে খুব স্যুট করেছিল খুব ভালোভাবে, ফর দ্য সিম্পল রিজন এই একটা সামান্য কারণে, এই সাধারণ কারণে, দ্যাট যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, সে বিন্দুমাত্র ইচ্ছুক ছিল না একজন জ্যোতিষী হওয়ার। হোয়েন হি বিগ্যান লাইফ যখন সে তার জীবন শুরু করেছিল তখন সে জ্যোতিষী হতে মোটেও সে চায়নি, এই জন্য এটা তারকে বেশ শ্যুট করেছিল। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, সে এটা জানতো না অন্যদের জীবনে কি ঘটতে চলেছে, দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট,
যে তার নিজের জীবনে পর মুহূর্তে কী ঘটতে চলেছে সেটার থেকেও কম সে সেটা জানতো। অর্থাৎ নিজের জীবনে পর মুহূর্তে কী ঘটতে চলেছে তার থেকেও তিনি অন্যের জীবনে ভবিষ্যতে কী ঘটবে সেটা সে কমই জানতো। অর্থাৎ তার কোনো ধরনের ইন্টেনশন ছিল না জ্যোতিষী হওয়ার, বা কোনো ধরনের এ ধরনের কোনো কোয়ালিটিই ছিল না তার মধ্যে যে সে জ্যোতিষী হতে পারে। হি ওয়াজ as much a stranger to the stars as were his innocent customers. সে তারাদের কাছে he was as much a stranger to the stars, সে তারা সম্পর্কে মানে গ্রহ নক্ষত্র ইত্যাদি বিষয়ে সে ততটাই অজ্ঞ ছিল as were his innocent customers, তার যে নিরীহ ক্রেতারা যতটা অজ্ঞ সে ততটাই অজ্ঞ। অর্থাৎ স্টার্স সম্পর্কে, গ্রহ নক্ষত্র সম্পর্কেও সে কিছুই জানতো না, অথচ সে বিকেম অ্যাস্ট্রোলজার, সে একজন জ্যোতিষী হয়ে গিয়েছিল, কিছুই সে কিন্তু জানতো না এটা সম্পর্কে। Yet he said things which pleased and astonished everyone. তবুও he said things, সে বলতো এই সমস্ত জিনিস which pleased, যেটা সন্তুষ্ট করতো, and astonished মানে surprised everyone, যেটা সন্তুষ্ট করতো এবং অবাক করে দিত প্রত্যেককে। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড স্ট্রুড গেসওয়ার্ক। বলছে এটা ছিল একটা বিষয় অফ স্টাডি মানে পর্যবেক্ষণ, অ্যান্ড প্র্যাকটিস মানে অভ্যাস, অ্যান্ড শ্রুড মানে ধূর্ত, গেসওয়ার্ক মানে হচ্ছে অনুমান, একটা ধূর্ত অনুমান কাজ। মানে এই সে তাহলে যেটা অন্য কাউকে বলছে সেটা অনেক সময়ই তাকে খুশি করছে বা তাকে অবাক করে দিচ্ছে যে এই জ্যোতিষী এটা বলে দিল কিভাবে। তাহলে এটা কিসের ওপরে, এই কাজটা কিসের দ্বারা সে করতে পারতো? স্টাডি, পর্যবেক্ষণ করতো সেই লোকটিকে, তার কাস্টমারকে, প্র্যাকটিস অভ্যাস, রোজ দিনই এক ধরনের কাজ করছে, অ্যান্ড শ্রুড গেসওয়ার্ক এবং তার সঙ্গে ধূর্ত একটা অনুমান যে এই মানুষটা এই ধরনের কথা বলছে তাহলে তার জীবনে এটা হতে পারে, এটা হতে পারে, এই ধরনের গেসওয়ার্কের সাহায্যে সে কাজটা করতো। All the same, it was as much an honest man's labor as many other. বলছে এবং তার সাথে সাথে এটা ছিল একজন সৎ মানুষের শ্রম, as any other, অন্য যে কোনো কাজে, অন্য কাজ, এই কাজটা অন্য কাজগুলোর মতোই সৎ পরিশ্রমেরই ফল ছিল, এটার জন্য তাকে পরিশ্রম করতে হতো। and he deserved the wages he carried home at the end of a day, and he deserved the wages মানে বেতন বা যে টাকা, he carried home at the end of the day, এবং দিনের শেষে যে উপার্জনটা সে বাড়িতে নিয়ে যেত সে সেটার যোগ্য ছিল। কেননা সেই মানে কাউকে স্টাডি করে তার গেস ওয়ার্কের দ্বারা যে পরিশ্রমটা করতো, ইট ওয়াজ অ্যান অনেস্ট লেবার, এটা একটা সৎ পরিশ্রম ছিল, তাই যে ওয়েজেসটা সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে বাড়ি নিয়ে যেত, হি ডিজার্ভড ইট, সে এটার যোগ্য ছিল। তাহলে আজ আমরা এ পর্যন্ত আলোচনা করলাম পার্ট 1-এ, পরের ভিডিওতে আমরা পার্ট 2টা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।